আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ কালিম, প্রভাষক, চাঁদগাঁদি হাই স্কুল অ্যান্ড কলেজ। বর্তমানে করোনাকালীন এই সময়ে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে চাঁদগাঁদি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাস এই শিরোনামে। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি আমার গত ক্লাসে তোমাদের সঙ্গে প্রোনাউনের আলোচনা শুরু করেছিলাম। প্রোনাউন রেফারেন্স এইচএসসি শ্রেণীর কোশ্চেন পেপারে ৮ নম্বর প্রশ্ন হিসেবে আসে, এ বিষয়টি তোমাদের অবহিত করেছিলাম। আমি আজকেও প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা বোর্ডের নমুনা প্রশ্ন দেখে নিই। যে প্রশ্নটি আমি এখানে সেট করেছি সেই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সনে এসেছিল। একটু প্যাসেজটা পড়ছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। Traveling is a part of education. This means going from place to place. One can enhance knowledge by going from place to place, thus gives one the opportunity to see the unseen and to know the unknown. Some people are averse to traveling. This limits his vision. However, by traveling different parts of the world, my knowledge may be enriched. এই যে প্যাসেজটি দিনাজপুর বোর্ড 2016 সনে এসেছিল এবং আমি এখানে এই প্যাসেজটি হুবহু তুলেছি, কোনোরূপ পরিবর্তন করিনি এবং শুধুমাত্র কতগুলো জায়গায় আমি হলুদ হাইলাইট করেছি, কারণ এই জায়গাগুলোতে ভুল আছে যেটা প্রশ্নে ইন্ডিকেশন থাকবে না। খেয়াল করো সবাই, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। প্রথম সেন্টেন্সে ট্রাভেলিং একটা সাবজেক্ট এবং ট্রাভেলিং সম্বন্ধে লেখা হয়েছে। পরবর্তী সেন্টেন্সে দিস মিনস, THESE, এই দিস অর্থ হচ্ছে এইগুলো, কিন্তু ট্রাভেলিং একটি বিমূর্ত ধারণা, অবশ্যই সেটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে এবং তার পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহৃত হবে। কাজেই দিস, এইগুলা, মিনস, এই দিস শব্দটি একটি ভুল, এর পরিবর্তে এখানে ব্যবহৃত হবে ইট। ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এই সেন্টেন্সে আর কোনো ভুল বা প্রোনাউন রেফারেন্সের কোনো ভুল নেই। অন ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এই সেন্টেন্সে কোনো ভুল নাই। দাস, THUS, এই দাস শব্দটির অর্থ হচ্ছে অনুরূপভাবে বা এই রূপে, কিন্তু এখানে যে কথাটা আসছে এই রূপে গিভস, এটা কোনো অর্থ হয় না। এই দাসের পরিবর্তে আমরা ব্যবহার করব ট্রাভেলিং অথবা ইট। এই দাসের পরিবর্তে আমরা ব্যবহার করব ট্রাভেলিং অথবা ইট। তাহলে ইট গিভস ওয়ান দি অপরচুনিটি টু সি দি আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু মানুষ ট্রাভেলিং এর প্রতি অনুৎসাহিত। দিস লিমিটস, এই দিস যে শব্দটাকে আমি এখানে হাইলাইট করেছি এর পরিবর্তে আমরা লিখতে পারি আগের সেন্টেন্সে এই যে অ্যাভার্স একটা শব্দ দেওয়া আছে, এই অ্যাভার্সের নাউন ফর্ম এখানে আমাদের ব্যবহার করতে হবে, না হলে অর্থটা পরিষ্কার হবে না। তাহলে আমরা লিখব এই দিসের পরিবর্তে এই জায়গাটায় দিসের কেবলই পরে আমরা লিখব দিস অ্যাভার্সন। দিস অ্যাভার্সন, অ্যাভার্সন AVERSION, অ্যাভার্সন লিমিট হিজ, এই হিজ শব্দটা একটা ভুল প্রোনাউন রেফারেন্সে, কারণ আগের সেন্টেন্সে উল্লেখ করা হয়েছে সাম পিপুল। তো সাম পিপুলের পরিবর্তে কোনো অবস্থাতেই হিজ ব্যবহৃত হতে পারে না। অতএব এই প্লুরাল থার্ড পারসনের জন্য অবশ্যই আমরা কি পজিটিভ ফর্ম দেয়ার ব্যবহার করব। তাহলে কি বললাম, দিস অ্যাভার্সন লিমিটস দেয়ার ভিশন, এই হবে কারেক্ট সেন্টেন্স। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ, এখানে একটা জিনিস খেয়াল করো, এই মাইটাকে হাইলাইট করা হয়েছে হলুদ কালির মাঝে। এই মাই শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ সাম পিপুল আছে, তো সাম পিপুলের পরিবর্তে আমরা বলতে পারি দেয়ার নলেজ দিতে পারি। যদি সাম পিপুলকে আমরা না নিয়ে নিজেদের মধ্যে নিয়ে আসি তাহলে ফার্স্ট পারসন লিখলে আওয়ার নলেজ, যে কোনোটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আওয়ার নলেজ অথবা দেয়ার নলেজ মে বি এনরিচড। এটা ছিল দিনাজপুর বোর্ড 2016 এর প্রশ্ন।
এবং তার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ খেয়াল করেছো যে বিষয়টি, সেটা হচ্ছে যে প্রোনাউন রেফারেন্সে আমাদের একটি প্রোনাউন একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদের কতগুলো জায়গায় প্রোনাউন অথবা নাউন ব্যবহারে ত্রুটি থাকবে, যা দ্বারা পাঠক সঠিকভাবে অর্থ উদ্ধার করতে পারবে না। ঠিক সেই জায়গাসমূহতে আমাদের পরিবর্তন করে প্রকৃতপক্ষে প্রোনাউন অথবা নাউন ব্যবহার করে আমাদের অর্থকে ক্লিয়ার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অংশে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রোনাউন রেফারেন্সের সাথে সাথে আমাদের পার্সোনাল প্রোনাউন নিয়ে। আজকে আমরা দুটি প্রোনাউন আলোচনা করব তোমাদের সঙ্গে। তার একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং আরেকটা আমরা ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন। এই দুটো প্রোনাউনের বিভাগ নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আলোচনার দ্বিতীয় পর্বে। রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজ টু ইন্ডিকেট দ্যাট। রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় নির্দেশ করার জন্য কি, দ্যাট দি পারফর্মার অফ দ্য অ্যাকশন ইজ অলসো দ্য রিসিভার অফ দ্য অবজেক্ট অফ দ্যাট অ্যাকশন। অর্থাৎ যিনি কাজ করেছেন পারফর্মার, তিনি আবার একই সময় অবজেক্ট আকারে রিসিভারও ভূমিকা পালন করছে। আমরা একটু উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝি। উই এনজয়েড আওয়ার সেলস। খেয়াল করো, উই এনজয়েড আওয়ার সেলস। আমরা নিজেদেরকে আনন্দ উপভোগ করেছিলাম। উই এন্টারটেইনড আওয়ার সেলস। এখানে উই এর রিফ্লেক্সিভ ফর্ম আওয়ার সেলস, প্রথম সেন্টেন্সে উই এর রিফ্লেক্সিভ ফর্ম আওয়ার সেলস। এই জিনিসটা এখানে উই এবং আওয়ার সেলস একই ব্যক্তি বর্গকে নির্দেশ করছে, অর্থাৎ যিনি কাজ করেছেন এবং তিনি আবার ওই একই জিনিসটার রিসিভার হিসেবেও কাজ করেছেন। অ্যাকশনের ডুয়ার এবং রিসিভার উভয় একই ব্যক্তি, একটু ডিফারেন্ট ওয়েতে। দে আর অলসো ইউজ টু এমফাসিস দ্য ফ্যাক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন এই অর্থেও ব্যবহার করা হয় গুরুত্ব দেওয়ার জন্য, দ্যাট দ্য অ্যাকশন ইজ পারফর্মড বাই দ্য সাবজেক্ট রেদার দেন বাই সামওয়ান এলস। অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করি গুরুত্ব দেওয়ার জন্য, যেখানে কর্তা বা সাবজেক্ট থাকবে সেই কাজটি সম্পন্ন করেছে। when used for this purpose, অর্থাৎ যখন গুরুত্ব দেওয়ার জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব, they either follow the object or immediately follow the subject। অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তখন সরাসরি সাবজেক্টের পরপরই বসতে পারে, আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে। একটু খেয়াল করি। নান অফ হার ফ্রেন্ডস প্রিপেয়ার দ্য লাঞ্চ। লাঞ্চে তার কোনো বান্ধবী সাহায্য করেনি। শি হারসেলফ প্রিপেয়ার্ড ইট। এই সেন্টেন্সের যে অর্থ, অর্থাৎ শি এর পরপরই হারসেলফ শব্দটা এসেছে, এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা লেখা হচ্ছে শি প্রিপেয়ার্ড ইট হারসেলফ, এই সেন্টেন্সেরও একই অর্থ গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য রিফ্লেক্সিভ ওয়ার্ড বা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা সাবজেক্টের পরপরই অথবা অবজেক্ট আকারেও ব্যবহার করতে পারি। রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রথম ব্যবহার আমরা জেনে ফেললাম। এবার চলে যাব আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের দ্বিতীয় ব্যবহার সম্বন্ধে। খেয়াল করো, এ রিফ্লেক্সিভ ইজ প্রিসিডেড বাই। অর্থাৎ রিফ্লেক্সিভ শব্দের পূর্বে বাই ব্যবহৃত হবে, হুইচ মিনস অ্যালোন, যার অর্থ হবে একাকী, অর্থাৎ একাকী কোনো কাজ সম্পন্ন করা। একটু উদাহরণ খেয়াল করো। আই অফেন ইট মাই লাঞ্চ বাই মাইসেলফ। এখানে বাই মাইসেলফ এসে বোঝাচ্ছে যে আমি একাকী আমার লাঞ্চটা দুপুরবেলা খেয়ে নিই। এর অর্থ হতে পারে অফিসে সে একা, আর কেউ তার সাথে পার্টিসিপেট করে না, নিজেই তার লাঞ্চটা গ্রহণ করে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের দ্বিতীয় ব্যবহার আমরা জেনে ফেললাম যে অ্যালোন বা একা বোঝাতে আমরা রিফ্লেক্সিভ শব্দের আগে একটা বাই যোগ করব, প্রিপোজিশন। এই বাই যোগের ফলে অর্থটা হয়ে যাবে অ্যালোন। এবার চলে যাব রিফ্লেক্সিভ প্রোনাউনের তৃতীয় ব্যবহার সম্পর্কে। খেয়াল করো সবাই। সামটাইমস ইট হ্যাজ দ্য এডিশনাল মিনিং অফ উইদাউট অ্যাসিস্ট্যান্স। রিফ্লেক্সিভ প্রোনাউন মাঝে মাঝে এমন অর্থে ব্যবহৃত হয় যেখানে অন্য কেউ সাহায্য করার নেই, অর্থাৎ অন্যের সাহায্য বা অ্যাসিস্ট্যান্স ব্যতীত রিফ্লেক্সিভ শব্দ ব্যবহার করা হয়। এক্ষেত্রে রিফ্লেক্সিভ শব্দ ব্যবহারের একটু বিধান বা নিয়ম আছে, সেটা একটু খেয়াল করো। when used in this way it is often preceded by all। একটু খেয়াল করো, উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। আই ওয়াশ মাই ক্লোথস অল বাই মাইসেলফ।
আমরা একটু আগে জেনেছিলাম বাই মাইসেলফ হলে অ্যালোন বোঝায়, আর এর আগে যদি একটা অল এল অল শব্দটি যুক্ত হয় তাহলে অন্যের কোনো সাহায্য ব্যতীত একাকী কাজ বোঝায়। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা তিন অর্থে ব্যবহার করলাম। প্রথমে ব্যবহার করেছিলাম গুরুত্ব দেওয়ার জন্য, সেটা ডাইরেক্ট শব্দের সাবজেক্টের পরপরই ব্যবহৃত হতে পারে রিফ্লেক্সিভ শব্দ, অথবা অবজেক্ট আকারে বসতে পারে। যদি রিফ্লেক্সিভ শব্দের আগে বাই থাকে তাহলে অ্যালোন প্রকাশ করে। রিফ্লেক্সিভ শব্দের আগে বাই এবং তার আগে যদি অল থাকে তাহলে বোঝাবে উইদাউট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ অন্যের সাহায্য বিনা বক্তব্যটা প্রকাশ করবে। আমরা এখন জেনে নেব কতগুলো রিফ্লেক্সিভ শব্দের বাক্যে প্রয়োগ দেখব। A list of reflexive pronouns with examples is given below. Myself, I will do the cooking myself. Yourself, yourself শব্দটা অবশ্যই আমরা সিঙ্গুলার অর্থে ব্যবহার করেছি, আর যদি প্লুরাল হতো তাহলে yourselves হতো। খেয়াল করো, ডোন্ট ব্লেম yourself for the fault। আমরা তৃতীয় উদাহরণে চলে যাচ্ছি। himself, he himself is responsible for the mishap। তারপরে শব্দ herself, she herself told me that she was an addict। itself, money itself cannot bring happiness। oneself, one should not blame oneself for what has happened। ourselves, ourselves প্লুরালকে প্রকাশ করছে, selves, সেলফস থাকলে সেটা প্লুরালকে ইন্ডিকেট করবে। লেটস নট ব্লেম আওয়ারসেলভস ফর দ্য অ্যাক্সিডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাব পরবর্তী প্রোনাউন রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। খেয়াল করো সবাই, when a sentence consists of a main clause and a relative clause, অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে, খেয়াল করো, একটা মেইন ক্লোজ থাকবে এবং একটা রিলেটিভ ক্লোজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। বাই ইন্ট্রোডিউসড বাই হু, হুইজ অর দ্যাট, এই শব্দগুলো দিস ওয়ার্ডস আর নোন অ্যাজ রিলেটিভ প্রোনাউন্স। অর্থাৎ হু, হুইজ, দ্যাট ইত্যাদি শব্দযোগে দুটি ক্লোজ যদি যুক্ত হয়, একটা মেইন ক্লোজ আর একটা রিলেটিভ ক্লোজ তথা সাবঅর্ডিনেট ক্লোজ, তখন এই শব্দগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। লাইক আদার প্রোনাউন্স, দে রিফার টু সামবডি অর সামথিং। রিলেটিভ প্রোনাউন অবশ্যই কোনো ব্যক্তি অথবা কোনো কিছু বস্তুকে ইন্ডিকেট করে দ্যাট হ্যাজ অলরেডি বিন মেনশন, অর্থাৎ যে নাউন বা যে নাউনটি আগে উল্লেখ করা হয়েছে তাকে ইন্ডিকেট করে। অ্যাট দ্য সেম টাইম দে আর কনজাংশনস। এই রিলেটিভ প্রোনাউনগুলো একই সঙ্গে বাক্যের মধ্যে কনজাংশন আকারে ব্যবহৃত হয়। একটু খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন সামবডি অর সামথিংকে ইন্ডিকেট করে, রিলেটিভ প্রোনাউন আবার একই সঙ্গে কনজাংশনস হিসেবেও ব্যবহৃত হয়। বিকজ দে জয়েন দ্য ক্লোজেস টুগেদার, কারণ এরা দুটো ক্লোজকে সংযোগ বা জয়েন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাব রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে আরেকটু গভীর আলোচনার জন্য। খেয়াল করো, দ্য রিলেটিভ প্রোনাউন ইউজুয়ালি অ্যাক্টস as the subject or object of the verb in the relative clause। রিলেটিভ ক্লোজের সাবজেক্ট অথবা অবজেক্ট আকারে, ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট আকারে ব্যবহৃত হতে পারে। একটু উদাহরণের সাহায্যে খেয়াল করো, হি ইজ দি অনলি ম্যান। এই ম্যান শব্দটাকে ইন্ডিকেট করা হয়েছে হু দ্বারা। তাহলে হি ইজ দ্য অনলি ম্যান হু ক্যান হেল্প ইউ। এখানে এই যে ম্যান আছে লাল হরফে মোটা হরফে লেখা হচ্ছে, এই ম্যান অনুযায়ী ভার্ব ক্যান ব্যবহৃত হয়েছে, কোনো অবস্থাতেই হু ভার্বের জন্য দায়ী না। আগে উল্লেখিত যে নাউন থাকে সেই নাউনটাকে আমরা গ্রামারের ভাষা রিলেটিভের পূর্বে উল্লেখিত নাউনটিকে এন্টিসিডেন্ট বলি। এন্টিসিডেন্ট মোতাবেক ভার্ব ব্যবহৃত হয়। দ্বিতীয় উদাহরণ চলে যাচ্ছি, আই হ্যাভ এ জব। এখানে খেয়াল করো, আগের সেন্টেন্সে এ ম্যান ছিল, হু ব্যবহৃত হয়েছিল, পরের সেন্টেন্সে এ জব এসেছে, লাল মোটা হরফে লেখা হয়েছে হুইচ। তো জবের পরিবর্তে প্রোনাউন হুইচ ব্যবহৃত হয়েছে, কিপস মাই ফ্যামিলি গোয়িং। এখানে হুইচ রিলেটিভ প্রোনাউন, এই জব মোতাবেক ভার্ব কিপস ব্যবহৃত হয়েছে। এবার জানবো আমরা সবচেয়ে কমন যে রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলো কি কি। দ্য মোস্ট কমন রিলেটিভ প্রোনাউন্স আর দ্যাট, হুইচ, হু, হুম, হুইচ। এই শব্দগুলো মোটা এবং হলুদ হাইলাইটের মাধ্যমে প্রকাশ করা হলো, অর্থাৎ ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে কমন রিলেটিভ প্রোনাউন্সগুলো আমরা জানলাম। এবার চলে যাব আরেকটু বিষয়ে, অন্য একটা দিকে আমরা আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন্স ডু নট হ্যাভ ম্যাসকুলিন।
feminine or plural forms. এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হলুদ মোটা হাইলাইটের মধ্যে প্রকাশ করেছি বিষয়টা, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক শব্দ রিলেটিভ প্রোনাউন না, ফেমিনিন স্ত্রীবাচক শব্দও না, রিলেটিভ প্রোনাউন আবার প্লুরালও ফর্ম না। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? The same pronoun can be used about a man or woman or a group of people. অর্থাৎ একই রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলার একজন মানুষ, সিঙ্গুলার একজন উমেনের পরিবর্তে ব্যবহার করা যায়, এ গ্রুপ অফ পিপুলের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন সেম প্রোনাউন ব্যবহার করা হয়। কতগুলো উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। আই হ্যাভ অ্যান আঙ্কেল, এখানে অ্যান আঙ্কেল হু লিভস ইন জাপান। এখানে অ্যান আঙ্কেলের পরিবর্তে আমরা পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন হু এনেছি, তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ। দ্বিতীয় সেন্টেন্স আই নো এ গার্ল, এখানে এ গার্ল একটা মেয়ে, তার পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রথম সেন্টেন্সে পুরুষ, দ্বিতীয় সেন্টেন্সে একটা বালিকা, তৃতীয় সেন্টেন্সে দেখো দেয়ার আর মেনি পিপুল হু হেট স্মোকিং, এই মেনি পিপুলের পরিবর্তে এখানে হু ব্যবহৃত হয়েছে। চতুর্থ সেন্টেন্সে খেয়াল করো হি ইজ দি বয় হুস, তাহলে দি বয়ের পরিবর্তে এখানে আমরা পজিটিভ ফর্মের জন্য হুস ব্যবহার করেছি, হুস পেন ইজ লস্ট। তারপরে সেন্টেন্সে দিস ইজ দ্য ম্যান হুম ইউ ক্যান রিলাই আপন। এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম, প্রথম সেন্টেন্সে হু আঙ্কেল একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, দ্বিতীয় সেন্টেন্সে এ গার্লের পরিবর্তে বা জন্য, তৃতীয় সেন্টেন্সে মেনি পিপুলকে হু ইন্ডিকেট করেছে। অর্থাৎ হু শব্দটা কখনো পূর্ণবয়স্ক মানুষ, কখনো একটা ছোট মেয়ে, কখনো অনেকগুলো মানুষের জন্য ব্যবহার করা হয়েছে। আবার হুস শব্দটা দি বয়ের পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, দি ম্যান কি হুম, তাহলে এখানে আছে দি ম্যানের পরিবর্তে হুম প্রোনাউন অর্থাৎ অবজেক্ট ফর্মের জন্য ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বোর্ডের একটা প্রশ্ন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে মোটামুটি উদাহরণের সাহায্যে আলোচনা করার চেষ্টা করলাম। আমি আমার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও প্রোনাউন রেফারেন্স নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।